দেন ক্যান বি লাভার, লেখিকা মিতু বুড়ি, কণ্ঠে আমি মাইশা। পর্ব 6। লেটস বিগিন দ্য কিলিং মিশন। নিস্তব্ধ পিনপত নীরবতায় ঢাকা বেসমেন্ট ঘেরাও করে রেখেছে লাশ, পচা, গটগটে বিচ্ছিরি গন্ধ। চারিপাশ জনবিচ্ছিন্নহীন এক অবিচ্ছেদ্য অভিশপ্ত পরিত্যক্তের অংশের মতো আধারে ঘেরা। এক চিমটি পরিমাণ রোশনাই আলোর দেখা নেই এই বিষাদে অভিভূত গোমট পরিবেশে। জঙ্গল থেকে ভেসে আসছে হিংস্র জীবজন্তুর কর্কশ গর্জন, গা শিউরে দেওয়ার মতো। অহর্নিশ ভৌ ভৌ করছে এক ঝাঁক জংলি মশা, যা শুনশান নিস্তব্ধ পরিবেশে যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে ইস্পাতের উপর চিকচিক ফকফকা বালি দিয়ে হাতিয়ার ধারানোর মতো ঝাঁঝালো শব্দের মতো মস্তিষ্ক, নিউরন শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে। স্যাঁতসেঁতে মেঝের নিচ থেকে উবলে বেরিয়ে আসতে যাওয়া লাশের পচা দুর্গন্ধ পেটের মধ্যে মোচড় দিয়ে পাকস্থলী উগড়ে ভিতরের খাদ্যকণাগুলো বেরিয়ে আসতে চাইছে বারবার। বক্ষপিঞ্জরের মাঝে অবস্থিত দুর্বোধ্য হৃদয়যন্ত্র তটস্থ হয়ে ধীরে ধীরে প্রতিক্রিয়া জানানে দ্বিমত পোষণে পায়তারা করছে। নিস্তব্ধতা আস্তরণে বন্দি পড়ে যাওয়া বেসমেন্টে শুধু কর্ণপাত হচ্ছে শক্ত টাইলের উপর পড়া টপটপ পানির শব্দ, যা গড়ে লুটোপটি খাচ্ছে উড়োপাতে পায়ের পাতার নিচ দেহাংশে। তবে সেটা কোনো পানির শব্দ নয়। বেসমেন্টের সিলিং থেকে সরু নলের ফাঁক গলিয়ে ফিনকির মতো ফোঁটা ফোঁটা উষ্ণতর লাল পদার্থ পড়ছে সরাসরি মস্তকে। সাদা কালো মিশ্রণে কৃষলার ফাঁক গলিয়ে গলিত কার্নিশ বেয়ে পুরুষালী রুক্ষ ঘাড়ে আছড়ে পড়ছে। ইতিমধ্যে সফেদ সাদা শুভ্র পাঞ্জাবির রংধনুর মতো রঙিন হয়ে গিয়েছে। হৃৎপিণ্ড চেপে ধরে আতঙ্কে, হাড় কাঁপানো ঠান্ডা হওয়ায় রক্তে রঞ্জিত পাঞ্জাবি, শরীর থেকে নির্গত আতঙ্কের শীতল ঘামে কায়াতে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। হঠাৎ করেই বিকট বিস্ফোরিত শব্দে কেঁপে ওঠে আনিসুল হকের কায়া। এটা কোনো গ্রানেড বা বোমা বিস্ফোরণের শব্দ নয়, স্মোকিং গ্যাসের। ভয়ভীতিতে তটস্থ হয়ে থাকা আনিসুলের সামনে সঙ্গোপন শব্দে থরথর করে কাঁপতে থাকে। বিস্ফোরিত নয়নজোড়া ভাসছে পরবর্তী নরদৃশ্য নৃশংসতার সাক্ষাৎ। অন্দরমহলের হতে থাকার ধ্বংসযজ্ঞ নরকের শাস্তির তুলনায় নগণ্য আনিসুল হকের মানের সামনে। হঠাৎ করে প্রচন্ড শব্দ করে বেসমেন্টের শাটার ক্রমে ক্রমে উপরে উঠতে থাকে। শাটারের ফাঁক গলিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আলোয় কিঞ্চিত আলোকিত করে অন্ধকারের অভিশপ্ত বেসমেন্ট। লোচন যুগল হতে কোনোই সরিয়ে ঢেকে রাখা আতঙ্কিত আশ্ব প্রকাশ্যে এনে কাপা কাপা চোখে পাতা মেলে সামনে তাকালেন তিনি। শারীরিক ভারসাম্য হারিয়ে শরীরের আষ্টেপৃষ্টে সাদা দড়িতে বেঁধে থাকা চেয়ারে নিয়ে মেঝেতে মুখ থুবড়ে পড়ল আনিসুল হক। শরীর অধিক হারে কাঁপতে থাকে সামনের বিভৎস দৃশ্য চাক্ষুষ অবকলন হওয়ায়। উন্মুক্ত ফটকের সামনে স্মোকিং গ্যাসের ধোঁয়ায় ন্যায় ছাই রঙের বাষ্প গলিয়ে ব্যগ্র পায়ে 3 দানবীয় মানবের অশ্লীল রূপ, পায়া থেকে মস্তক পর্যন্ত সম্পূর্ণ কালোতে আবৃত। প্রান্তভাগের টেমাথায় ঝুলিয়ে রাখা কালো হোমবার্গ টুপির জন্য আকৃতি অস্পষ্ট। ক্লান্ত পায়ে হাঁটার ফলে উরু হতে পায়ের মধ্যভাগ অংশ পর্যন্ত থাকা ওভারকোটের রেল রাইড প্রান্ত হাঁটুতে বারবার বাড়ি খাচ্ছে, ঘর্ষণের সৃষ্টি হচ্ছে। নির্কশ কালো রঙের ওভারকোটে শক্তপোক্ত বলিষ্ঠ লম্বা চওড়া দেহের অধিকারী 3 মানবকে আধো অন্ধকারে যমদূতের মতো লাগছে। মাঝখানে ছোট শর্টগান নিয়ে তেড়ে আসছে অভিশাপ বিষাদের রাজা। তার দুই পাশে সিপাহী হিসাবে 2 বাহাদুর, রক্ষক হিসাবে আসছে বিশাল আকৃতির মরণশীল অস্ত্র নিয়ে। রাশিয়ান মার্কেট এই কালো ওভারকোট গুলো হন্টিং কোট নামে পরিচিত। 1920-এর এডিশনের হার্লি উইনিন স্টাইলের মাফিয়া শো একই সাথে ওভারকোটের মেটাল বাটনের চকচকে সাদৃশ্য অংশ দেখা যাচ্ছে শুধু কালো 3 মূর্তি মানবের আবছায়ায়। সম্পূর্ণ কালোতে তলিয়ে থাকার কারণে 3 যান্ত্রিক মানবকে মিশরীয় মোমের মতো লাগছে, তাছাড়া ভিন্ন কিছুই না। ধীরে ধীরে সুস্পষ্ট হয় ছায়াগুলো। হঠাৎ করে মেঝেতে লুটিয়ে জবুথবু করে কাঁপতে থাকে আনিসুল হকের মাথার উপর বহু পুরাতন লাল বাতি জ্বলে উঠল। গোল খাঁচার মতো ঝুলে থাকা খাঁচার ভিতর থেকে রোশনাই আলো আসছে। ফলস্বরূপ স্পষ্ট আন্দাজ করা যায় ঠিক আনিসুলের অভিভক্ত কতটা বিভৎস। অকুতোভয়ই খণ্ডিত দেহখান কতটা আতঙ্কগ্রস্ত। আলোর নিচে আসলো 3 জন, ঠোঁটের আগায় জড়ো হওয়া রহস্যের ঘনঘটা ঝুলিয়ে। আনিসুলের চোখের পাতার কাঁপুনি বন্ধ হয়। কিছু মুহূর্ত ক্রোধে মটমট করতে থাকা ধারালো একটি চেয়ার এবং তার দুপাশে ঢালের মতো দাঁড়িয়ে থাকা অত্যন্ত স্বাভাবিক অভিব্যক্তির চোয়ালগুলোর পানে চেয়ে থেকে শুরু শেষ পর্যন্ত হিসেবে মিলিয়ে ঠাওর করতে পারল না আনিসুল হক। এরা কে? কি ক্ষতি করেছে এদের, যার ফলস্বরূপ আজ এখানে এত ষড়যন্ত্র, এত এত অযাচিত ক্ষুব্ধতায়? আনিসুল হকের হিসেবে মতো তিনি ওদের কোনো ক্ষতিই করেননি এই জীবনে। গলায় দলা পাকিয়ে থাকা কুণ্ডলীগুলো শক্ত ঢোক গিলে পিষে, ভিতরে
ঠেলে বিষাদের রাজ্যের রাজার সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হওয়া মানবের দিকে তাকিয়ে গতিহারা হৃদস্পন্দন তোয়াক্কা না করে দুর্বল গলায় ঝাঁজ এনে ঝাঁঝালো কণ্ঠে চেঁচালো, আমার ছেলে কোথায়? আর আমাকেই বা এখানে আটকে রেখেছেন কেন? টাকা পাওয়ার পরও আর কি চাই? হাঁটু ভেঙে পড়ে থাকা আনিসুল হকের মুখের সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে রিচার্ড। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে ওর পৈশাচিক আত্মার সাইকো মস্তিষ্ক। জীবন তটস্থ জীর্ণশীর্ণ হয়ে থাকা আনিসুল হকের অহর্নিশে পৌঁছায় না রিচার্ডের গুরুগম্ভীর কণ্ঠস্বর। সহসাই তেজ দেখিয়ে আবারও বলল, কি? রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে আড়াল রিচার্ড কায়নাত, তোর জীবন। চোখ জলজল করে ওঠে আনিসুল হকের। গলায় তেজ যেন নিমিষেই গায়েব হয়ে তিরিক্ষি মেজাজ সংকীর্ণতায় ঢাকা পড়ে গেল। খই হারিয়ে তড়িঘড়ি করে বললেন, আমার ছেলে কোথায় আছে? আমার ছেলে? হেই বয়েজ, লেটস এনজয় দ্য মুভি। রিচার্ডের বলার সাথে সাথে অট্টহাসিতে ফেটে উঠল ন্যাসো লুকাস। তাদের দানবীয় শরীর তড়ি তড়ি করে কাঁপতে থাকে হাসির তালে তালে। ন্যাসো পেলব দুহাতে তালো একসাথে করে শব্দ তুলতে অন্ধকার হতে নীল তীর সূচক আলো এসে পড়ল দেয়ালে। স্ক্রিন ভেসে উঠল দেয়ালের মাঝে। হঠাৎ করে স্ক্রিনে একটা ভিডিও প্লে হতেই অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল আনিসুল হকের। স্ক্রিনে প্লে হতে থাকা ভিডিও ক্লিপের প্রতিটি সেকেন্ড তীরের ফলার মতো যন্ত্রণাদায়ক আনিসুল হকের কাছে, যা সোজা গিয়ে বিচ্ছে তার বক্ষ পটে। অনবরত চেঁচাতে থাকলেন, আমার ছেলেকে বের কর কফিন থেকে, ও মারা যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। সাদমানের আঙুলের কাটা অংশ লক্ষ্য না করে কফিনের মধ্যে দেখা মাত্র অস্থির হয়ে উঠল আনিসুল হক। আধার থেকে আসা নীল তীর সূচক আলোক রশ্মি আবার আধারই বিলীন হয়ে যায়। অঝরে জ্বালাতে থাকে আনিসুল হক। প্রাণপ্রিয় ছেলের এই করুণ দশা কোনোভাবে মেনে নিতে পারছেন না। কোনো পিতার পক্ষে সম্ভব না মেনে নেওয়া। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমাদের যা লাগবে তাই দিব, সব নিয়ে যাও, শুধু আমার ছেলেকে কিছু করো না। পৈশাচিক হাসির ঝলকানির দেখা মিলে রিচার্ডের ঠোঁটে। আনিসুল হকের চুলের ভাঁজে ঢুকিয়ে দিল ড্রাগনের ট্যাটু খচিত হাতটি। ব্যথায় কুকড়িয়ে ওঠে আনিসুল হক। চুল গোড়া থেকে আলগা হয়ে আসে, তাও ছাড়ে না রিচার্ড। আনিসুল হকের গোড়ানির সাথে সাথে শোনা যায় রিচার্ডের শক্ত চিবুকে দাঁতে দাঁত পেশার কর্কশ শব্দ। চুল শক্ত করে টেনে ধরে আনিসুল হকের মাথা কিছুটা উপরে তুলল রিচার্ড। হাত শক্ত মুষ্টিবদ্ধ করে রাখার ফলে হাতের গৌরবর্ণের শিরাগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে ওঠে। সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে অগ্নেয়গিরির অগ্নুপাত। রুষ্ট গলায় বলল, শুধু 14 বছর আগে করার পাপের স্টেটমেন্ট দিলেই হবে, তোর ছেলে সুস্থভাবে বাড়ি চলে যাবে। 14 বছর আগের ঘটনার কথা মনে হতেই হৃৎপিণ্ডে ভয়ঙ্কর রকমের চাপ অনুভূত হয় আনিসুল হকের। বিস্ময়ে হতভম্ব হয়ে অবিশ্বাস্য চোখে তাকায় রিচার্ডের তামক চেহারায়। আনিসুল হকের বিষণ্ণ দৃষ্টিতে তৃপ্তি পায় রিচার্ড। ক্রোধে মটমট করছে ধারালো চোয়াল। চিবিয়ে চিবিয়ে বলল, ইউ হ্যাভ জাস্ট ওয়ান অপশন। ভাবার জন্য 5 সেকেন্ড সময় দিলাম। কথা শেষ করে বৃদ্ধা আঙ্গুল থেকে শুরু করে ক্রমে ক্রমে মুষ্টিময় আঙুল তুলে কাউন্ট করতে থাকলো রিচার্ড। 3 সেকেন্ডও সময় নেয়নি আনিসুল হক। রাজি হয়ে যায়। ছেলের থেকে বড় তার কাছে কিছুই নয়। যে ছেলের জন্য এত বড় পাপের স্রোতে ডুব দিয়েছিল, সেই ছেলেকে হারাতে চান না, আর এতে নিজের ধ্বংস হোক। আনিসুল হক খুব ভালো করেই বুঝতে পারছেন এই ধ্বংসযজ্ঞ পাপাচারের নির্বিষ্ট এক অন্তহীন মরিচিকায় আটকা পড়ে গিয়েছিলেন তিনি। চিকার অতলে তলিয়ে গিয়ে হলেও ছেলের জীবন নিশ্চিত করার জন্য রাজি হয়ে গেল আনিসুল হক। পুনরাবৃত্তি হলো 14 বছর আগের ঘটে যাওয়া এক লোহমর্ষ ঘটনা। আমি রাজি। থেমে সরাসরি রিচার্ডের তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিফুলঙ্গির ন্যায় জ্বলন্ত অবয়বের দিকে থমথমে গলায় বলল, কি গ্যারান্টি আছে সত্যি বলার পর আমার ছেলেকে ছেড়ে দিবে? রিচার্ড কায়নাত মানুষের জাতের মধ্যে না পড়লেও এক কথার মানুষ। রিচার্ডের বিলম্বিত কাটকাট জবাব তপ্ত শ্বাস ফেলল আনিসুল হক। মাত্র 2 মিনিটের মধ্যে বেসমেন্টে পরিবেশ পাল্টিয়ে ফেলে লুকাস। আনিসুল হককে ধরে কাঠের চেয়ারে বসায়, দড়ি দিয়ে বাঁধার রক্তাক্ত শরীরে সাদা চাদরে ঢেকে দেয়। সামনে রাখা কাঠের টেবিলের উপর এনে ল্যাপটপ রাখল ন্যাসো। তাৎক্ষণিক একটা ফেক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট দিয়ে লাইভে গেল। রিচার্ডকে এই মুহূর্তে যান্ত্রিক মেশিন ছাড়া কিছুই মনে হচ্ছে না। চেহারায় পৈশাচিক স্পষ্ট হাসি, চোখে আগুনের লেলিহান। পৈশাচিক চেহারা জুড়ে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্র চোখে তাকিয়ে আছে রক্তাভ আনিসুল হকের অবয়বে। তপ্ত শ্বাস ফেলে বক্তব্য শুরু করেন আনিসুল হক। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সর্বজনীয় প্রিয় নেতা আনিসুল হক। জানি আজকের পর হয়তো প্রিয় শব্দটা একটি বিচ্ছিরি গালিতে পরিণত হবে। সত্যিকারের অর্থে আমি কারো প্রিয় হবার যোগ্য নই। তখনও ভাবিনি কারোর প্রিয় হব। ভেবেছি শুধু একজন ভালো বাবা হবার কথা। খই হারিয়ে নরপশু হয়ে গিয়েছিলাম নিজের ছেলেকে বাঁচানোর জন্য। নিজের বুক ভরতে গিয়ে অন্যের বুক খালি করে দিয়েছিলাম। তখন শুধু আমি আমার ছেলের কথাই ভেবেছি। বিশ্বাস করুন, তখন আমার ছেলে ব্যতীত আর কোনো কিছুই ভাবতে পারিনি আমি। আমার ছেলেকে খুব ভালোবাসি আমি। জানি এটা দেখার পর আমার ছেলেও ঘৃণা করবে আমাকে। সাদমান, আব্বু তোমাকে খুব ভালোবাসে। আব্বুকে ভুল বুঝো না, আব্বু স্বার্থপর হয়ে গিয়েছিল, কিছুই ভাবতে পারেনি তোমাকে ছাড়া। এইটুকু বলে টেবিলে মাথা ঠেকে কান্নায় ভেঙে পড়েন আনিসুল হক। ন্যাসর ল্যাপটপের 2 প্রান্তে একা সাথে মিশিয়ে ল্যাপটপ বন্ধ করে দিল। আনিসুল এবং তার স্ত্রী উভয়ের কোনরূপ সমস্যা ছিল না বার্ধক্যর জিনে। তবুও সন্তানের মুখ দেখতে পায়নি বহুকাল। অনেক ডাক্তার দেখালো। এভাবে 8 বছর অনেক চেষ্টা ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চেয়ে সাদমানকে পায়। বিয়ের 8 বছর পর তাদের
করে আসে সাদমান, কিন্তু সুস্থ বাচ্চা জন্ম নিতে ব্যর্থ হয় আনিসুল হকের স্ত্রী। জন্মের পরপরই সাদমান অসুস্থ হয়ে যায়। পরীক্ষা করে দেখা যায় হার্টের মধ্যে 3টে ছিদ্র। পরপরে চেন্নাই থেকে অপারেশনে করিয়ে আনলেন সাময়িক জন্য সুস্থতা, কিন্তু তখনও ঔষধ চলছিল। তবুও সুন্দরভাবে চলছিল আনিসুল হকের পরিবার। বাগানের রং বেরঙের সাজানো ফুলের সমারোহ থাকতো তার সুন্দর হাসি খুশি পরিবার। কিন্তু এক সুনামির ঝড় এসে সবকিছু আবার উল্টে পাল্টে করে দেয় মুহূর্তেই। হঠাৎ অসুস্থ হয়ে যায় সাদমান। আবারও পরীক্ষা নিরীক্ষা পর ধরা পড়ে সাদমানের হার্ট ড্যামেজ হয়ে গেছে পুরোপুরি। সাদমানের ব্লাড গ্রুপ ছিল খুবই রেয়ার। ধীরে ধীরে অবস্থা বেগতিক হতে দেখে সাদমান হসপিটালের সাদা বেডের সাথে মিশে যেতে থাকে শরীর। ডক্টর বলেছেন ইমিডিয়েটলি হার্ট ট্রান্সফার করতে হবে। ছেলের রক্তশূন্য নীল মুখশ্রী দেখে দিশেহারা হয়ে পড়েন আনিসুল হক। সকল জায়গা খোঁজ করতে লাগলেন আর এই স্নুল ব্লাড রক্তের কে আছে। তখন অবশ্যই মন্ত্রী ছিলেন না, তিনি সাধারণ মেয়র ছিলেন, ক্ষমতাও ছিল কম। কেউই চাইবে না নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে বাঁচাতে। কেউ হার্ট ডোনেটের জন্য রাজি হয় না। মরিয়া হয়ে অন্য পন্থা ব্যবহার করেন আনিসুল হক। ছেলের কথা ভেবে খোয়ে ছিল নিজের বিবেক, মনুষ্যত্ব। বস্তির অবহেলিত বাচ্চাদের এনে এনে ব্লাড গ্রুপ পরীক্ষা করে সাদমানের সাথে ম্যাচ করাতে থাকে। তিনি জানতেন বস্তির কোনো বাচ্চা যদি হঠাৎ করে গুম হয়ে যায়, এতে বেশি হলে 2 দিন নিউজ হবে, তাছাড়া তেমন কিছুই হবে না। থানার টাকা দিয়ে সামলিয়ে নেওয়া যাবে। এমন করতে করতে এক ছেলের সন্ধান পাওয়া যায়, যার নাম ছিল নিলয়। নিলয় ছিল রিচার্ডের একমাত্র বন্ধু কিশোর জীবনের। তাদের মধ্যে শ্রেণী বিভাজন থাকলেও বন্ধুত্বে তা কখনো ফুটে ওঠেনি। ছোট থেকে রিচার্ড ছিল অন্তর্মুখী, কখনোই কারোর সাথে মিশতে পারতো না। কিন্তু ঘটনাক্রমে নিলয়ের সাথে গড়ে ওঠে সুন্দর বন্ধুত্ব। হঠাৎ রিচার্ড গায়েব হয়ে গেলে নিলয় এক হয়ে পড়ে। 12 বছর পর দেশে এসে সবার আগে নিলয়কে খুঁজেছিল রিচার্ড। এত বছরেও ভোলেনি শৈশবের বন্ধুত্ব। কিন্তু দেশে এসে বস্তিতে খোঁজে নিলয়ের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বস্তির লোকজনের ভাষ্যমতে আজ থেকে আরো 14 বছর হঠাৎ করে গায়েব হয়ে যায় নিলয়, এবং নিলয়ের মা রোড অ্যাক্সিডেন্ট আর বাবা অসুস্থ অবস্থায় মারা যায়। তবে তা মানতে নারাজ ছিল রিচার্ড। তার স্মৃতিতে অস্তিত্বশীল সকল মেমোরিগুলো বলছিল নিলয় হঠাৎ করে হারিয়ে যাওয়ার ছেলে নয়, অসুস্থ বাবাকে ফেলে। রিচার্ডের ষষ্ঠ ইন্দ্রিয় অন্য কিছুর আভাস দিচ্ছিল। ঘটনা তলিয়ে দেখার জন্য ফিরে যায় 14 বছর আগে। রাস্তা থেকে আনিসুল হকের লোকেরা নিলয়কে তুলে নিয়ে যায়। নিলয়ের মা ছিল অর্ধপাগল, বাবা ছিল প্রতিবন্ধী। ছেলের জন্য আরো পাগলামি বেড়ে যায় মহিলার। প্রতিদিন থানায় গিয়ে ছেলেকে খুঁজে এনে দেওয়ার জন্য আহাজারি করত। থানার কনস্টেবল রোজ রোজ তাকে গেটের বাইরে ছুঁড়ে ফেলে দিত, নোংরা বস্তুর মতো। একদিন রাতে থানা থেকে ফেরার সময় হঠাৎ এক মালবাহী গাড়ির নিচে চাপা পড়ে মহিলা। লরি চালক সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই মারা যায় মহিলা। লাশ উদ্ধারেও আসেনি কেউ। পরবর্তীতে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। ওদিকে বিছানায় শয্যাশায়ী ছিলেন নিলয়ের বাবা। তখনও জানতেন না স্ত্রী এবং ছেলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। অসুস্থ লোক দরজার পানে চেয়ে থাকতেন সুখের আশায়, কিন্তু তার শোক পাখিগুলো যে খাঁচা খুলে পালিয়ে গেছে তাকে ছেড়ে। এভাবে পার হয় অনেকদিন। একদিন পচা গন্ধে বস্তির মানুষরা থানায় কল দেয়। পুলিশ এসে নিলয়ের ঘরের তালা ভেঙে ভিতরে গিয়ে উদ্ধার করে নিলয়ের বাবার পচা অর্ধগলিত লাশ। নিলয়ের মা যেদিন শেষ বের হয়েছিল সময় বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিল। বিছানার সাথে মিশে যাওয়া স্বামীর শক্ত হাড়গুলো, তবু দেহে প্রাণ ছিল, কিন্তু সেই প্রাণ আর বেশি দিন টিকতে পারেনি। বন্ধ ঘরে ও যত্নের অভাবে উড়াল দেয় দূর আকাশে। বাকি থাকলো নিলয়। হার্ট ট্রান্সফারের সময় মারা যায় নিলয়। পরবর্তীতে নিলয়ের লাশ লুকানোর জন্য আনিসুল হকের লোকেরা লাশ কেটে 8 ভাগ করে বিভক্ত করে। পরবর্তীতে তা ক্যাটারি সার্ভিসের বড় পাত্রে দিয়ে কাটা কাটা অংশগুলো সিদ্ধ করে। সিদ্ধ মাংসগুলো হাত থেকে কাটার দিয়ে আলাদা করে খুবলে নেওয়া হয়। পরে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসি কিমা করে বৃষ্টির পানির সাথে ভাসিয়ে দেয়। আর মাথার খুলির জায়গায় হয়েছিল কোনো এক পরিত্যক্ত নর্দমায়। সম্পূর্ণ কাজ দাঁড়িয়ে থেকে করেছিল আনিসুল হকের বিয়ে। মাথায় আসছে না সবকিছু এত আগে থেকে জানার পরও 8 বছর চুপ ছিলাম কেন। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচি কাটতায়। রিচার্ডের কর্কশ গলায় আনিসুল ভেজা চোখে তার চোখের পাতা মেলে মাথা তুলল। রক্ত জবার অঞ্জলির মতো টকটকে লাল আভা দিচ্ছে রিচার্ডের চোখের নীল মনের পাশের সাদা অংশে। চোয়াল মাড়ির সাথে লেপ্টে আছে। আনিসুল হকের টেবিলের সামনে ঝুঁকি কণ্ঠনালীর মধ্যে 2 আঙুল চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। মরার আগে তোর শোনা দরকার। তবে শোন, তোর ছেলেকে চাইলে আমেরিকায় মেরে পালির সাথে মিশিয়ে দিতে পারতাম আমি। তার জন্য আমার হাতে একটা ইশারাই দরকার ছিল শুধু। কেন করিনি তো শুনতে চাস? তোর এই কুৎসিত চেহারা সকলের সামনে আনার জন্য, তোর নিজের মুখ থেকে তোর ছেলে শোনানোর জন্য। শুধু এই দুটো জিনিসের জন্য এত আয়োজন। তোর মুখে এই আতঙ্ক আমাকে অমৃতের স্বাদ দিচ্ছে। আনিসুল হক বিশ্বাস কর। রিচার্ডের অট্টহাসি বাড়ি খেতে থাকে বন্ধ বেসমেন্টের প্রতিটা কোনায় কোনায়। ভারী কণ্ঠস্বরের হাসির সেই প্রতিধ্বনি দেয়ালে বাড়ি খেয়ে ঘর্ষণের ফলে ভুতুরে লাগছে। মৃত্যুর কথা শুনতেই সম্বিত ফিরে পায় আনিসুল হক। বুক পাজারে মোচড় দিয়ে উঠল। খই হারিয়ে তৈরি করে আকুতি মিনতি করতে থাকে রিচার্ডের কাছে। দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, তবু আমার ছেলের কোনো ক্ষতি করো না। ও এই ব্যাপারে কিছুই জানতো না। আজকের পর ওর সামনে মুখ দেখাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু তার চেয়ে বরং মেরে ফেলো আমাকে, তবুও আমার ছেলে কিছু করো না। হ্যাঁ, ছেড়ে দিব তোর ছেলেকে, ওকে দিয়ে আমার কোনো কাজ নেই। থেমে এক পৈশাচিক রহস্যময় হাসি দিয়ে বলল, বিশ্বাস কর আনিসুল, তোকে একটুও কষ্ট দিয়ে মারবো না আমি, ট্রাস্ট মি, একটুও না। রিচার্ডের কথা শেষ হওয়ার সাথে সাথে পিছন থেকে লুকাস প্লাস্টিকের পলে দিয়ে মুখ চেপে ধরে আনিসুল হকের। সাদা পলের জন্য চোখের সামনে সকল কিছু ঘোলাটে হয়ে আসে। হাত পা ছাড়িয়ে ছটফট করতে থাকে আনিসুল হক। গলা থেকে মস্তক সম্পূর্ণ পলের দখলে। ফলস্বরূপ শ্বাস নিতে এবং ফেলতে পারছে না। ন্যাসা শরীরের বাঁধন খুঁজতে থাকে।
রিচার্ড ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে ছাটারের দিকে এগিয়ে যায়। সকল বাঁধন খুলে ছটফট করতে থাকে আনিসুল হককে নিয়ে। রিচার্ড পিছু পিছু যায় ন্যাসো লুকাস। বাগান বাড়ির পিছনের অংশে খালি জায়গায় মাটি খুঁড়ছিল গার্ডরা। রিচার্ড গিয়ে অভিব্যক্তি শূন্য তামুকে ভ্রু উঁচিয়ে ইশারা করতেই চলে যায় সকল গার্ডরা। ন্যাসো আর লুকাস আনিসুল হকের ছটফট করতে থাকা দেহ ছুঁড়ে ফেলে দেয় তার জন্য খোদিত কবরে। জীবন্ত সমাধি দেওয়ার হলো এক পাপিষ্ট বিষ্ঠার। রিচার্ডের যেন এতেই তেজ কমেনি। তখনও সমুদ্র নেই, চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে অগ্নবেরি, অগ্নুপাত জল জল করে। ন্যাসো লুকাস কোদাল দিয়ে মাটি সমান করে দিচ্ছে আনিসুল হকের সমাধিতে। হঠাৎ পিছন থেকে ভেসে আসে এক অনাকাঙ্ক্ষিত অপরিচিত কণ্ঠস্বর, তবে অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক তাদের। ঠোঁট কামড়ে ভ্রু নাচিয়ে পিছন থেকে ফিরে যায় রিচার্ড। হাত থেমে যায় ন্যাসো লুকাসের। স্তম্ভিত ফিরে তাকালো সামনে। সো দিস ইজ দ্য সিক্রেট প্লেস অফ গ্যাংস্টার উইথ কায়না। এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠোঁটের বাঁকা হাসি কিছুক্ষণের জন্য মিলিয়ে গিয়ে কপালের মধ্যে দুই ভাগে বিভক্ত হয় প্রেমে। বলুন মানে বাংলাদেশের উচ্চ পর্যায়ের অফিসাররা এতই মূর্খ যে কারণ না আমি ঠিকভাবে বলতে পারে না। রিচার্ড চিবিয়ে চিবিয়ে বলেন, পরে ঠোঁট প্রসারিত করে হাসলো প্রেম। কাছে এগিয়ে গেলে হাতে থাকা পেনড্রাইভটি দুই আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলে, বাংলাদেশের অফিসাররা কি পারে আর কি পারে না জানি না, তবে মাফিয়াদের রহস্য ঠিকই উন্মোচন করতে জানে। ন্যাশনাল লোকাস মেমোরি গুজরে রাখা গান বের করে তেড়ে আসলো সতর্কতার সহিত। প্রেমও গান বের করে রিচার্ডের গান পয়েন্ট করে নেয়। দুপাশে মৃদু মাথা নাড়িয়ে হাসলো রিচার্ড। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দণ্ডপাটে। হাত তুলে রক্ষা কবচের মতো ছুটে আসা ন্যাসার লুকাসকে থামিয়ে দেয় রিচার্ড। পিছনে না ঘুরে দু আঙুল নাড়িয়ে ইশারা দিল চলে যাওয়ার জন্য। বাক্যহীন ন্যাসার লুকাস জায়গা প্রস্থান করে। প্রেম ছোট ছোট করে তাকা রিচার্ডের দিকে, অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো। তবে এই শান্তিনীর স্রোতের মতো প্রবাহমান গম্ভীর অবয়ব দেখে ভাবভঙ্গি বোঝার চেষ্টায় ব্যর্থ হয় প্রেম। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। বন্দুকের সরুনলে নিজের মাথা চেপে ধরে ঠোঁট এড়িয়ে বাঁকা হাসলো। দুজনের দৃষ্টি সরাসরি নিক্ষেপ দুজনের আখিদয়। প্রেম কিছুটা হকচকিয়ে গেল রিচার্ডের এহেন বেপরোয়া কাজে। শুনলাম অফিসারের নাকি সুন্দর হাসি খুবই পছন্দ। জল ঝুলে যায় প্রেমের। রিচার্ডের কপাল থেকে গানটি নামিয়ে আপনা আপনি। প্রেমের রক্তাভ মুখ দেখে ঠোঁট কামড়ে হাসলো রিচার্ড। হঠাৎ অভিব্যক্তি পরিবর্তন করে হিংস্র প্রাণীর মতো কর্কশ গলায় গর্জে উঠলো, নেহাত তোর বিকেলের কাজটা আমার পছন্দ হয়েছে, না হলে এত বড় দুঃসাহস দেখানোর জন্য তোর জায়গাও 3 হাত মাটির নিচে থাকতো। কথা শেষ করে হনহনিয়ে চলে যায় রিচার্ড। প্রতিটি কদমে কদমে আঁচ পাচ্ছে ভিতরের জ্বলন্ত অগ্নিশিখা। রাগে গিজ গিজ থাকে প্রেম। গলা ছেড়ে চেঁচিয়ে পেনড্রাইভটি ঘুটঘুটে অন্ধকার ঘাসের মধ্যে ছুড়ে মারে। রাগে ফুসতে ফুসতে মেইন গেট দিয়ে গিয়ে বাইকে বসে। প্রথমবার দেয়াল টপকিয়ে ভিতরে আসলে এবার তার করেনি। রিচার্ডের ইশারায় গার্ডরাও কিছু বলেনি। পুল সাইডে দাঁড়িয়ে থেকে রিচার্ড দেখতে পায় পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে চলে যাওয়া প্রেমকে। জঙ্গলের আঁকাবাঁকা সরু রাস্তা গিয়ে লোকালয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাইকটি। আশেপাশে ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকা আর শিয়ালের হাঁকডাক। কার্নিশের রকগুলো ভেসে উঠছে ক্রোধে। রিচার্ডের সাথে আনিসুল হকের কোনো যোগসূত্র না পেয়ে সালমানের হিস্ট্রি ঘাটতে শুরু করেছিল প্রেম। ঘাটতে ঘাটতে বেরিয়ে আসে 14 বছর আগে হওয়া সালমানের উপরে হার্ট সার্জারির ব্যাপারটা। হসপিটালের থেকে সালমানের সকল রিপোর্ট সংগ্রহ করে প্রেম শুধুমাত্র সন্দেহ বসে। তবে সেই সন্দেহগুলোতে রূপান্তরিত হয় যখন হার্ট ডোনেট করা ব্যক্তির কোনো রকম ইনফরমেশন পাওয়া যায়নি রিপোর্টে। সন্দেহ আরো গাঢ় হয় প্রেম যখন একটু তলিয়ে দেখতে পাই ঠিক সেই সময় বস্তির একটি ছেলে নিখোঁজ হয়েছিল। পুরোনো নিউজ ঘেটে এগুলো বের করে প্রেম ঘটনা আরো তলিয়ে দেখলে বেরিয়ে আসে রিচার্ডের বাসার পাশে অবস্থিত ছিল সেই বস্তি এবং দুজন একসাথে পাশে একটা কিন্ডারগার্টেনে পড়তো। 2 দিয়ে 4 মিলিয়ে নেয় প্রেম। আর ষষ্ঠ ইন্দ্রিয় বার্তা দিচ্ছিল আনিসুল হকের কাছে আবার কল আসবেই। সেই জন্য অবিচিত ভাবে আনিসুল হকের বাসভবনে গিয়েছিল প্রেম। তখন কমিশনার সাথে বেরিয়ে গেলেও বাসার পিছন গেটে লুকিয়ে অপেক্ষা করছিল প্রেম। তার ধারণা ঠিক হয়, আনিসুল হক কোনো গার্ড বা ড্রাইভার ছাড়ে একা একা কোথাও যাচ্ছে না। তখনই আনিসুল হকের পিছু করতে করতে রিচার্ডের বাগান বাড়িতে পৌঁছায় প্রেম। রিচার্ডের বলা শেষ কথা বিকালের কাজ। দ্বিতীয়বারের মতো টাকা বৃষ্টির ফলের মতো পিছনের মাস্টারমাইন্ড ছিল প্রেম নিজে। সকালে প্ল্যাটফর্মের আসল টাকা ভর্তি ব্যাগ সরিয়ে সৌকৌশলে নকল টাকা রেখে দিয়েছিল প্রেম। আগে থেকে ধারণা ছিল এত সহজে রিচার্ডকে ধরতে পারবে না তারা, কিন্তু নকল টাকা পাওয়ার পর রিচার্ডের কোনো প্রতিক্রিয়া না দেখে সন্দেহ আরো গাঢ়তা পায়। যে কিডন্যাপারের পিছনে টাকার মূল উদ্দেশ্য ছিল আমরা পরবর্তীতে সরিয়ে রাখা আসল টাকাগুলো আবারও বস্তির গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয় প্রেম। সে নিজেও অনাথ আশ্রমে বেড়ে উঠেছে, অভাবের কারণে কি জানে সে, কিন্তু এখন এটার রহস্য ভেদ করতে পারলো না। নকল টাকা পাওয়ার পরও কেন নিজের এতগুলো আসল টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিল, তাও আবার রিচার্ডের মতো একটা শার্টলেস নরখাদক মানব। ভাবনার মাঝেই লোকালয়ে এসে পড়ে প্রেম। লোকালয়ে আসলেই ঢাকা শহরের সেই বিরক্তিকর জ্যামে ফেসে যায় সে। এমনিতে মেজাজ ক্ষিপ্ত, তারপর আবার এত লম্বা জ্যামে রাগ অপমান করতে থাকে প্রেমের চোয়াল। হঠাৎ অহর্নিশ আসে এক রমণের খিলে খিলে হাসির ধ্বনিতে। সেদিন ঘাড় ঘুরিয়ে তাকায় প্রেম, দেখতে পায় ফুটপাতের পাশে এক ফুচকার দোকানে কিছু মেয়ে একসাথে ফুচকা খাচ্ছে। ওদের মধ্যেই একটি মেয়ে খিলখিল করে হাসছে। প্রতিটি হাসির পড়াতে পড়াতে উদয়মান হয় গালের মধ্যভাগে ছোট্ট সৌন্দর্যের গর্ত। প্রেমের ঠোঁটের কোণে ফুটে উঠলো এক পৈশাচিক রহস্যময় হাসি। গায়ের ওভারকোট খুলে এক হাতে ঝুলিয়ে লম্বা লম্বা কদম ফেলে উপরে যাচ্ছে রিচার্ড। বেডরুমের সামনে যেটির কপালে সূক্ষ্ম ভাঁজের দেখা মিলে। সব মেয়েরা দরজায় উঁকি ঝুঁকি দিচ্ছে। সকলের মুখ চুপসে আছে, উদ্বিগ্নতা আর মৃত ভয়ে জর্জরিত। রিচার্ডকে দেখতে পেয়ে সকলের কাশ নিয়ে ওঠে। থরথর করে কাঁপতে থাকে, দরজার থেকে সরে দাঁড়ায় সবাই। রিচার্ড মেয়েদের দিকে না তাকিয়ে চোয়াল শক্ত করে ভিতরে যায়। রুমে পা রাখতেই হাত থেকে খবর করে নিচে পড়ে গেল। থেমে গেল রিচার্ডের পা। হঠাৎ গুলির শব্দে নিচ থেকে ম্যাসো লুকাস দৌড়ে উপরে আসে। দরজার সামনে একটি সুন্দর মুখ দিল দুজন মেয়ের রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। আর একজন দরজার আগে লোহাতে কান চেপে ফুপিয়ে কাঁদছে। এই নৃশংস অপ্রীতিকর দৃশ্যের সম্মুখীন হয়। রেশমা এলিজাবেথের হাত শক্ত করে চেপে ধরে মেয়ের সাথে মিশিয়ে রেখেছে।
চোখ গোল গোল করে যায় লুকাসের এলিজাবেথের হাত দিকে। ন্যান্সিও ঘাবড়ে গিয়ে তাকে রিচার্ডের অনুভূতি শূন্য চওড়া তামাকে এক দৃষ্টিতে চেয়ে আছে রিচার্ড। এলিজাবেথের উপরে শিরায়, উপরের পাতলা চামড়ায় অংশে ফাঁক গলিয়ে অবতার তাজা উষ্ণ তরলে। অস্থিত ক্ষুব্ধতায় হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখে রিচার্ড। ন্যান্স তড়িঘড়ি করে বলল, আমি এক্ষুনি ডক্টর আনার ব্যবস্থা করছি বস। রিচার্ড শূন্য দৃষ্টিতে জমে রয়েছে ক্রোধের পাহাড়। শক্ত চলে কটমট করে বলল, না।